আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 6 এর আজ শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব, যেখানে ছিল ভারতীয় উপমহাদেশ, বাংলা অঞ্চল ও বাংলাদেশের প্রাগৈতিহাসিক এবং ইতিহাসের যুগ বিভাজন বা কাল বিভাজন নিয়ে। তো প্রথমে আমরা দেখো আলোচনা করি। প্রথমে যেটি বলা হয়েছে, আমরা আদি ঐতিহাসিক যুগ নিয়ে আলোচনা করব। এটুকু দেখো, লিখিত উৎসের উদ্ভব ও বিভিন্ন মত ও পথের উৎপত্তি। লৌহযুগ, এই লৌহযুগের অংশ সালটা হচ্ছে আনুমানিক 2000 থেকে 600 প্রাক সাধারণ অব্দ। এরপর আছে আনুমানিক 600 থেকে 300 প্রাক সাধারণ অব্দের মধ্যে হচ্ছে মহাজনপদ ও নগর রাষ্ট্রের গঠন। এরপরে আছে ক্ষমতা, দয়া, কর্তৃত্ব, সাম্রাজ্যের বিস্তার। এটি হয় আনুমানিক 300 থেকে 200 প্রাক সাধারণ অব্দ। এরপরে আছে যোগাযোগ, সংঘাত ও আঞ্চলিক ক্ষমতা বলয়। এটি শুরু হয়েছিল আনুমানিক 200 প্রাক সাধারণ অব্দ থেকে 300 সাধারণ অব্দ পর্যন্ত। এই অংশটুকে বলা হচ্ছে আমাদের আদি ঐতিহাসিক যুগ। এরপর আমাদের শুরু আদি মধ্যযুগ। আদি মধ্যযুগের শুরু দেখো, শুরুতে কি হয়েছিল? সাম্রাজ্য, ভেদাভেদ ও শাসনের শ্রেণী বিস্তার, যেটি ধরা হয়েছিল 300 থেকে 600 সাধারণ অব্দ পর্যন্ত। এরপরে হয় আনুমানিক 600 থেকে 1300 সাধারণ অব্দ। এই অব্দগুলো এই সালের মধ্যে হয়েছিল আঞ্চলিক রাষ্ট্র গঠন, পরিচয় ও নগর, তৃতীয় নগরায়ন। এটি ছিল আদি মধ্যযুগ। এরপর আছে কেন্দ্র ও প্রান্তের দ্বন্দ্ব এবং আঞ্চলিক সংহতি। এটি এই ঘটনাগুলো হচ্ছে 1300 থেকে 1600 সাধারণ অব্দের মধ্যে। এরপর সবশেষে 1600 থেকে 1800 সাধারণ অব্দের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে হয়েছে সাম্রাজ্য, সংহতি অঞ্চল ও ইউরোপীয় বাণিজ্যের শুরু। এটি হয়েছিল পুরো মধ্যযুগে। এরপর দেখো আরো কিছু সাল যুগ বিভাজন। প্রস্তর যুগ, প্রথমে আছে কি প্রত্নপ্রস্তর যুগ। প্রত্নপ্রস্তর যুগ হচ্ছে আনুমানিক 3,50,000 থেকে 12,000 প্রাক-অব্দ পর্যন্ত। এরপর মধ্যপ্রস্তর যুগ আসছে আনুমানিক 12,000 থেকে 8,000 প্রাক সাধারণ অব্দ পর্যন্ত। এরপর নব্যপ্রস্তর যুগ আনুমানিক 8,000 থেকে 5,000 প্রাক সাধারণ অব্দ পর্যন্ত। এরপর তাম্রপ্রস্তর যুগ আনুমানিক 4,000 থেকে 1,500 সাধারণ প্রাক-অব্দ। এরপর আছে আনুমানিক 5,000 থেকে 1300 প্রাক-অব্দ পর্যন্ত, যেটাকে বলা হচ্ছে হরপ্রিয় যুগ। এরপরও আরো কিছু যুগ বিভাজন দেখো, আনুমানিক 2000 প্রাক সাধারণ অব্দ থেকে 600 সাধারণ অব্দ পর্যন্তকে বলা হচ্ছে আদি ঐতিহাসিক যুগ। এরপর আনুমানিক 600 সাধারণ অব্দ থেকে 1300 সাধারণ অব্দ পর্যন্তকে বলা হচ্ছে আদি মধ্যযুগ। এরপর বলা হচ্ছে আনুমানিক 1300 সাধারণ অব্দ থেকে 1800 সাধারণ অব্দ পর্যন্তকে বলা হয় মধ্যযুগ। আর আনুমানিক 1800 সাল থেকে 1800 সাধারণ অব্দ থেকে বর্তমান পর্যন্ত এটা বলা হচ্ছে কি আধুনিক যুগ। তাহলে আমরা এই দুটি তিনটি গ্রাফের মাধ্যমে, চিত্রের মাধ্যমে আমরা কিন্তু ইতিহাসের যুগ বিভাজন বা কাল বিভাজন সম্পর্কে জানলাম। এখন আমাদের যে বিষয়টি জেনে রাখতে হবে সেটা দেখো, জেমস মিল একজন ব্রিটিশ ইতিহাসবিদ। 1817 সালে তিনি লিখেছিলেন ব্রিটিশ ভারতের ইতিহাস। এই গ্রন্থেই তিনি প্রথমবার হিন্দু যুগ, বৌদ্ধ যুগ, মুসলিম যুগ ইত্যাদি কাল বিভাজন ব্যবহার করেন। কিন্তু মজার ব্যাপার হলো, নিজেদের সময়কে তিনি খ্রিস্টান যুগ না বলে লেখেন ব্রিটিশ যুগ। বিখ্যাত ইতিহাসবিদ রমিলা থাপার স্পষ্ট করে বলেন, কাল বিভাজন নিয়ে এই ধর্মীয় সাম্প্রদায়িকতা ব্রিটিশদের সৃষ্টি। ভারত ও বাংলাদেশের এক শ্রেণীর ইতিহাসবিদ এখনো এই কাল বিভাজন অনুসরণ করে ইতিহাস চর্চা করেন, যা যুক্তিক ও গ্রহণযোগ্য নয়। ইহা বিজ্ঞানসম্মত নয় একেবারে। তোমরা হয়তো জেনে থাকবে যে যীশু খ্রিস্টের জন্মসালকে ভিত্তি করে এর পূর্বের সময়কালকে বলা হয়েছে খ্রিস্টপূর্বাব্দ, আর পরের সময়কালকে পরিচিত হয়েছে খ্রিস্টাব্দ নামে। এই বিষয়টি মাথায় রাখ। আধুনিক ইতিহাসবিদ ইতিহাসকাল বা যুগ বিভাজনকে কোনো বিশেষ ধর্মের প্রভাব বের করে এনে ধর্মনিরপেক্ষ পরিচিতি প্রদানের জন্য ভিত্তির সাল শূন্যকে সাধারণ সাল অব্দ ধরে নতুন কালক্রমের ধারণা শুরু হয়। এ কারণে খ্রিস্টপূর্বাব্দ হয়েছে সাধারণ পূর্বাব্দ বা প্রাক সাধারণ অব্দ, এবং খ্রিস্টাব্দ হয়েছে সাধারণ অব্দ। তাহলে এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টিও তোমরা সুন্দর করে পড়ে নেবে। এরপর তোমাদের যে রিডিং পড়াগুলো আছে, এই রিডিং পড়াগুলো তোমরা সুন্দর করে পড়বে, পড়লে সবকিছু বুঝতে পারবে। তো আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা নতুন আরেকটি শিক্ষণ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।